কততম পদের মান, মানে হচ্ছে n কত ইউজ করলে এই মানটা এত হবে, তার মানে হচ্ছে তম পদ বললে কি বলবা, n এর মান বের করতে বলছে। আর যদি টোটাল এটা প্রসেস মানে n এর মান বসানোর পরে যে মানটা আসে ওটা হচ্ছে শেষ পদের মান অথবা n তম পদের মান। ধরো 10 হলে n এর মান যদি 10 হয়, ক্যালকুলেশনের পরে যদি আমার 100 আসে, তার মানে 100 হচ্ছে 10 তম পদের মান 100। বুঝতে পারছো? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ধারা নিয়ে, মানে হচ্ছে সসীম ধারা নিয়ে আলোচনা করব। তোমরা ইতিপূর্বে জানো যে সসীম ধারার অধ্যায়টি 13তম অধ্যায় 13.1 আর 13.2 পার্টে বিভক্ত আছে, যেখানে 13.1 কি আছে, সমান্তর দ্বারা, আর 13.2 আছে গুণোত্তর দ্বারা। তো আজকে আমি 13.1 এর যে প্রাথমিক অথবা প্রিন্সিপাল আলোচনা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে আমি কিছু টার্ম লিখেছি আর হচ্ছে সূত্র লিখেছি। এখানে দেখো এই জায়গা হচ্ছে কি সূত্রবিদ্যা, কি আমি সূত্রবিদ্যা লিখেছি। দেখো এই প্রথম টার্মগুলো আমরা একটু পরিচিত হয়নি। দেখো এখানে লেখা আছে অনুক্রম। অনুক্রম মানে কি? দেখো অনুক্রম কথাটি আমার জন্য একটু নতুন হলো। একটা কথা আছে অনুক্রমের সিকোয়েন্স, কি বললাম, সিকোয়েন্স। এই সিকোয়েন্স কথাটার মানে কি বুঝো তুমি? আমরা নর্মালি যে সিকোয়েন্স মানে একটা স্টেপে যাবে, মানে হচ্ছে একটার পর একটা, একটা ক্রমান্বয়ে একটা বিশেষ পদ্ধতিতে বা বিশেষ নিয়মে সাজানো অবস্থায় থাকবে। এটা হচ্ছে কি আমরা বলতে পারি অনুক্রম। মানে হচ্ছে কি দেখো 1 2 3 4 5, মানে হচ্ছে 1 2 3 4 5, এটা কি নিয়মে সাজানো আছে? এটা হচ্ছে স্বাভাবিক নিয়মে সাজানো আছে, তার মানে এটা একটা কি অনুক্রম বলতে পারি। দেখো আবার এখানে আছে কি 2 4 6 8 10, এটাও কি একটা নির্দিষ্ট একটা নিয়মে যাচ্ছে। দেখুন এখানে কি আছে, দেখো 2 2 এর পরে 4 4 এর উপরে কত 6, তারপর মানে একটা কি জোড়া আকারে যাচ্ছে, তার মানে হচ্ছে এখানে একটা বিশেষ একটা নিয়ম আছে। তার মানে আমরা অনুক্রম বা সিকোয়েন্স যদি আমি বলি, কতগুলো রাশি, কি বললাম, কতগুলো রাশি যদি কোনো একটা নিয়মের মধ্যে, কোনো একটা নিয়মের মাধ্যমে কি সাজানো অবস্থায় থাকে বা তাদের তাদের সম্পর্কটা যদি একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে, তাহলে সেই সুবিন্যস্ত জিনিসটাকে বা সেই সুবিন্যস্ত সারিকে আমরা কি বলতে পারি, অনুক্রম অথবা সিকোয়েন্স বলতে পারি। মনে রাখবা অনুক্রমের প্রত্যেকটা রাশির যে প্রত্যেকটা পদ, এগুলোকে এক একটা পদ বলে, কি বলে, এক একটা পদ বলে। তারপর আবার দুইটি পদের মাঝখানে মনে রাখবা অনুক্রম তখনই হবে যখন দুইটি পদের মাঝখানে কি থাকবে, কমা থাকবে। কি থাকবে? কমা চিহ্ন থাকবে। এই হচ্ছে আমাদের অনুক্রম। এখন আসো ধারা। মনে রাখবা অনুক্রম থেকে ধারার সৃষ্টি কেমন। ধারা মানে হচ্ছে কি, ধারা, দেখো ধারা মানে হচ্ছে সিরিজ, কি বললাম, সিরিজ। তো এখন দেখো এই যে অনুক্রমটা 2 4 6 8 আর হচ্ছে কি 10, তো এখানে একটা জিনিস খেয়াল করো, যদি আমি এই কোনো অনুক্রমে যোগ চিহ্ন দিই, কোনো অনুক্রমে যদি আমি যোগ চিহ্ন দেই, তো মনে রাখবা যে এখানে কি হয়েছে, ধারা সৃষ্টি হয়েছে। কি হয়েছে? ধারা সৃষ্টি হয়েছে। এরপরে আসো ধারা। ধারা আমাদের গেল। এখন ধারা মূলত দুই প্রকার, আমি আগেও বলেছি। এই 13.1 অধ্যায়টি 13.1 হচ্ছে সমান্তর, 13.2 হচ্ছে কি গুণোত্তর। তো তোমরা বুঝতে পারতেছো যে ধারা হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে কি গুণোত্তর ধারা। তো এখন আসো আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারা কি? কোনো মনে রাখবা কোন একটা ধারার যদি পরপর দুইটা পদের পার্থক্য, কি বললাম, পরপর দুইটা পদের পার্থক্য যদি সমান হয়, তাকে আমরা সমান্তর ধারা বলবো। আর গুণোত্তর ধারা কাকে বলে? গুণোত্তর ধারা কি আমরা একটা গুণাকারে বাড়বে, মানে হচ্ছে কি পরপর দুইটা পদের যদি ভাগফল সমান আসে, তাহলে আমরা এটাকে কি বলবো, গুণোত্তর দ্বারা। এখন আসো সমান্তর দ্বারা। আমাদের এই অধ্যায় সমান্তর দ্বারা মানে কি, পরপর দুটি পদের বিয়োগফল, পরপর দুটি পদের পার্থক্য যদি সমান হয়, তাকে আমি কি বলবো, সমান্তর দ্বারা বলতে পারবো। এবার আসো সসীম বা শান্ত দ্বারা কি। মনে রাখবা যেই ধারা হচ্ছে তার সীমানা আছে বা নির্দিষ্ট আকারে বলা যায়, সেটাকে আমরা শান্ত দ্বারা বা কি সসীম দ্বারা বলতে পারি। এরপর আসো অসীম বা অন্তর দ্বারা। অন্তর বা অসীম মানে কি? অসীম কথার মানে কি ইনফিনিটিভ, মানে হচ্ছে ইনফিনিটিভ মানে হচ্ছে একদম অসীম আকারে যাবে। তার মানে যা নির্দিষ্ট, যে দ্বারার পদ সংখ্যা নির্দিষ্ট নয়, তাকে কি বলবো আমরা, অসীম দ্বারা বা অন্তর দ্বারা বলতে পারবো। এইবার আসো আমরা সূত্রবিদ্যা নিয়ে আলোচনা করব। এখানে কি আছে দেখো, প্রথম কথা হচ্ছে কি এনতম পদ। এনতম পদ, এই যে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা কিভাবে আসে দেখো। এখানে আমি একটা নর্মালি যে সমান্তর দ্বারা আমি বুঝেছি, সেজন্য আমি কি একটা ধারা লিখলাম। এখানে কি 5 প্লাস কত 7 প্লাস 9, তাই না? তো ধরো এটা একটা সসীম ধারা। কি দ্বারা? এটা একটা সসীম ধারা। এখানে আমি বলেছিলাম ধারার প্রত্যেকটা পদ কি, দ্বারা কি, প্রথম পদকে প্রথম পদ, দ্বিতীয় পদকে দ্বিতীয় পদ। তার মানে হচ্ছে আমার এখানে প্রথম পদ কত বলো, প্রথম পদ
প্রথম পদ কত ইজ ইকুয়াল টু কি 1, আর দ্বিতীয় পদ বলো, দ্বিতীয় পদ মানে কত, দ্বিতীয় পদ হচ্ছে কত কি 3। এবার আসো আমার একটা সাধারণ অন্তর বের করতে হবে, মানে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, কি বললাম, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, আবার তৃতীয় পদ মাইনাস কি দ্বিতীয় পদ। আমি তোমাদেরকে সমান্তর দ্বারা কাকে বলে সেখানে দেখিয়েছিলাম যে কোনো একটা সমান্তর দ্বারা পরপর দুটি পদের পার্থক্য অবশ্যই কি হতে হবে, সমান হতে হবে। তার মানে হচ্ছে দ্বিতীয় পদ পরপর বলতে কি, আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, তারপর তৃতীয় পদ থেকে কি আগের পদ পূর্বের পদ বিয়োগ করব, তার মানে হচ্ছে তৃতীয় পদ থেকে কি দ্বিতীয় পদ, আর দ্বিতীয় পদ থেকে কি প্রথম পদ বিয়োগ করলে যদি সেম মান আসে তাহলে এটাকে আমরা সমান্তর দ্বারা বলতে পারি। তার মানে এখানে দেখো 3 - 1, তারপর হচ্ছে 5 - 3 ইজ ইকুয়াল টু কত, দেখো তো 2। তার মানে প্রতি ক্ষেত্রে আমার কত আসতেছে, 2 আসতেছে। তার মানে হচ্ছে কি এটা একটা কি সমান্তর দ্বারা বলতে পারি, তাই না? তো এখন আসো আমাদের হচ্ছে কি a প্লাস n - 1 ইন্টু ডি, এই সূত্রটি আমরা প্রমাণ করব। তো আমরা ধরো কোন একটা সমান্তর দ্বারা প্রথম পদ, কোন সমান্তর দ্বারার প্রথম পদ দ্বিতীয় পদ এভাবে থাকবে, তাই না? প্রথম পদ মনে রাখবা এ দ্বারা প্রকাশ করে, কি দ্বারা প্রকাশ করে, এ দ্বারা প্রকাশ করে। আর সাধারণ অন্তর কি বললাম, সাধারণ অন্তর মনে রাখবা ডি দ্বারা প্রকাশ করে। তাহলে এখানে আসো প্রথম পদ, তাহলে প্রথম পদ কি লিখতে পারি, প্রথম পদ এ, তো দ্বিতীয় পদ কি লিখতে পারি, দেখো তো দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু এ প্লাস ডি, তাই না, এ প্লাস ডি। তাহলে তৃতীয় পদ তুমি খেয়াল করো, এ প্লাস ডি অথবা এ প্লাস 2d, তাই না? এই হচ্ছে আমাদের একটা কি সিকোয়েন্স অথবা কি আমাদের যে ধারা বলতে পারি, মানে সিরিজ বলতে পারি। তো নিম্ন ধারা কি হবে দেখো তো, এ প্লাস, তারপর এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d, তাই না? এইভাবে হয় না? তো এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে কি এনতম পদ বের করব। কি বের করব আমরা, এনতম পদ। তো খেয়াল করো এখানে যদি আমার এটা থাকে এনতম পদ বের করো, এখানে আমরা প্রথম পদ কি লিখতে পারি, প্রথম পদ, তো প্রথম পদ কি এ, তাই না? তো দেখো এখানে প্রথম পদ এ মানে হচ্ছে আমার কাছে তো ডিও আছে, তাই না? তো এখন ডিটাকে বেনিশ করতে হলে এখানে কি করতে হবে, দেখো তো 1 - 1 দিতে হবে না, কারণ 1 কেন দিলাম, এটা হচ্ছে এন এর মান, মানে হচ্ছে প্রথম পদে এন এর মান কি 1, দ্বিতীয় পদে কি হয় এবার খেয়াল করো, দ্বিতীয় পদ, তার মানে হচ্ছে দ্বিতীয় পদ কি এ প্লাস ডি, তাই না? তাহলে এ প্লাস ডি আকারে রাখতে হবে। তার মানে হচ্ছে এ প্লাস এন মানে কি 2 - 1 ইন্টু ডি। খেয়াল করো এখানে এ প্লাস কি হয়, ডি হয়, তাই না? তার মানে কি আমরা কি পাইছি এখানে, এ প্লাস 2 - 1 ডি। তাহলে তৃতীয় পদের কথা চিন্তা করো, তৃতীয় পদে কি এ প্লাস 2d, তাই না? তাহলে এ প্লাস, দেখো তৃতীয় পদে কি এন এর মান 3 হবে, তার মানে হচ্ছে 1d। তো এখানে কি হয় খেয়াল করো, তো এখানেও তো 2d হয়। এই জন্য আমরা এনতম পদ আমরা কি বলতে পারি, এনতম পদ। খেয়াল করো এখানে আমরা তাহলে এনতম পদ লিখতে পারি, এনতম পদ কি লিখতে পারি, খেয়াল করো এনতম পদ এ তো সবসময় এই পাচ্ছি, ডিও সবসময় ডি পাচ্ছি, কিন্তু চেঞ্জ হচ্ছে কি, এই চেঞ্জ হচ্ছে এই মানটা যেই পদে ওই পদের তম পদের মান লিখে দেবা। তার মানে n - 1 ইন্টু ডি, এই হচ্ছে আমাদের এনতম পদের সূত্র। এই এনতম পদের মান বের করতে হলে অবশ্যই এই সূত্র অ্যাপ্লাই করে করতে হবে। একটা জিনিস মনে রাখবা, এই যে এই জায়গায় একটা সমস্যা সৃষ্টি হয়, মানে হচ্ছে স্টুডেন্টকে যদি বলে শেষ পদ আর তম পদ মানে নির্ণয় করতে পারে না, এখানে কি করবা, মনে রাখবা এখানের যে মানটা, ওই মান এখানের যে মান মানে হচ্ছে তম পদ, এনতম পদের যে মান, ওই মানটা হবে মনে রাখবা শেষ পদ। আর এন কি, এটা কততম পদের মান হচ্ছে এন, কি বললাম আমি, কততম পদের মান, মানে হচ্ছে এন কত ইউজ করলে এই মানটা এত হবে। তার মানে হচ্ছে তম পদ বললে কি বলবা, এন এর মান বের করতে বলছে। আর যদি টোটাল এটার প্রসেস মানে এন এর মান বসানোর পরে যে মানটা আসে ওটা হচ্ছে শেষ পদের মান অথবা এনতম পদের মান। ধরো 10 হইলে এন এর মান যদি 10 হয়, ক্যালকুলেশনের পরে যদি আমার 100 আসে, তার মানে 100 হচ্ছে 10তম পদের মান 100। বুঝতে পারছো? এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এর সূত্রের ব্যাখ্যা। তো দেখো এখন আমি হচ্ছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টির যে সূত্র, এটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো এখানে আমি যদি ধরো আমি মনে করি এখানে প্রথম পদ কি, প্রথম পদ হচ্ছে কত এ, আর সাধারণ অন্তর কত, সাধারণত হচ্ছে ডি। এবার শেষ পদ মনে রাখবা, শেষ পদ হচ্ছে কি পি দ্বারা শুরু করলাম, কি
পি দ্বারা শুরু করছি। এরপর হচ্ছে আমাদের হচ্ছে সমষ্টি, মানে হচ্ছে এন পদের সমষ্টি হচ্ছে কি এস এন। এবার আসো প্রথম পদ, আমি জাস্ট সিকোয়েন্সটা সাজাই। একটু আগে আমি দেখছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যখন বের করছি তখন আমি তোমাকে দেখিয়েছিলাম যে নির্ণয় ধারাটি, মানে হচ্ছে নির্ণয় ধারাটি কি দেখো এস এন। এখানে কি, এখানে যদি আমি এস এন দিই, কি বললাম এস এন ইজ ইকুয়াল টু এ প্লাস প্রথম পদ, দ্বিতীয় পদ, তারপর কি তৃতীয় পদ, এই হচ্ছে আমাদের কি পদ সংখ্যা। এবার একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে কি আমি লাস্টে যখন পি দেব, কি দেব পি মানে কি শেষ পদ, শেষ পদের আগের পদ কি হবে, শেষ পত্রিকা কি সাধারণ অন্তর বিয়োগ করবা। তো এখন আবার কি শেষ পত্রিকা এর দুইটা পদ আগে, তার মানে কি টু ডি করতে হবে না, বিয়োগ করতে হবে। তো এই হচ্ছে আমাদের কি নির্ণয় ধারাটি। এখন এই ধারাটি আবার কি উল্টাভাবে লিখো, উল্টাভাবে কি ওইভাবে থেকে বিপরীত ক্রমে লেখো। শেষ পদ, শেষ পদের আগের পদ ডি, তারপরের আগের পদ টু ডি, এই হচ্ছে কি আমার। এরপরে হচ্ছে কি দেখো এইভাবে প্লাস টু ডি, তারপর এ প্লাস ডি, তারপর কি এ। এই হচ্ছে 2 নং সমীকরণ। মনে করো 1 নং আর 2 নং সমীকরণ যদি আমি যোগ করে পাই, কি করে পাই, যোগ করে পাই, তার মানে এখানে কত হয়েছে 2n। আর এখানে কি দেখো এ প্লাস পি, কি বললাম এ প্লাস পি। এরপরে দেখো এ প্লাস ডি আর পি মাইনাস ডি, দেখো এ প্লাস ডি যোগ পি মাইনাস ডি, না তাহলে ডি ডি কাটা, তাহলে এ প্লাস পি থাকে না। তার মানে কি এখানে আমি লিখতে পারি এ প্লাস পি, অনুক্রম ভাবে এখানে এই দুইটার জন্য আমি লিখতে পারি কি এ প্লাস পি, তাই না। ডট ডট ডট, এখানেও কিন্তু সেম দেখো পি মাইনাস টু ডি আর এখানে প্লাস টু ডি, তাহলে প্লাসে মাইনাসে কি কাটা, তার মানে কি এখানে কি থাকে এ প্লাস পি, আবার এখানেও সেম এ প্লাস পি প্লাস এ প্লাস পি। তো দেখো এখন প্রত্যেকটা পদে কিন্তু সেম মান আসছে, দেখো প্রত্যেকটা পদে কি আমার এখানে সেম মান আসতেছে। তো এই জন্য আমি কি লিখতে পারি এখানে দেখো 2n ইজ ইকুয়াল টু n সংখ্যক a প্লাস, আমি জানি না আসলে এখানে কতটা পদ আছে, এই জন্য n দিয়ে আমি n সংখ্যক পদ বুঝিয়েছি, বুঝতে পারছো। এখন আসো, এখন যেটা বুঝবা সেটা হচ্ছে এখানে খেয়াল করো sn আমার দরকারি কি sn, তার মানে a 2 এই পাশে চলে আসবে, তাহলে তার মানে কি n ইন্টু a প্লাস পি বাই কি দেখবো 2। এইটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এটা যদি 1 নং, এটা যদি 2 নং, তাহলে এটা কি কি বলতে পারি 3 নং সমীকরণ বলতে পারি। এখন হচ্ছে এইটাই হচ্ছে আমাদের কি n তো মানে প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র। কিন্তু এখানে বিষয় আছে, বিষয় হচ্ছে কি আরেকটু কাজ করা যায়, সেটা হচ্ছে কি এই n/2 আমি এখানে লিখে দিয়েছি। আর এখানে খেয়াল করো এ আর পি, পি মানে কি শেষ পদ না, মানে হচ্ছে n তম পদ। আমি তোমাকে n তম পদ বের করার জন্য আমি বলছিলাম n তম পদের মানটা হচ্ছে কি শেষ পদ, তার মানে হচ্ছে n তম পদের মান যদি শেষ পদ হয়, এখানে দেখো n তম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে তুমি যদি এখানে একটু খেয়াল করো n তম পদ মানে শেষ পদ, তার মানে কি শেষ পদ যদি পি, তার মানে এইটাকে এভাবে লিখতে পারি না, অবশ্যই আমি লিখতে পারি। তার মানে পি এর পরিবর্তে আমি কি লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই হচ্ছে আমার কি সূত্র। এখন আসো এন মাইনাস n/2, এবার এ যোগ করলে কত হয় বলো তো, এ যোগ করলে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এই হচ্ছে আমাদের সমষ্টির সূত্র, যেই সূত্র দিয়ে আমরা কি করব এই অধ্যায়ে কি সমান্তর দ্বারার যেই সমষ্টির সূত্র, মানে n সংখ্যক পদের সমষ্টির সূত্র তা নির্ণয় করব। এখন আসো দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এমসিকিউতে আসে, এগুলো একটু আমাদের বুঝতে অসুবিধা হয়। তো এবার খেয়াল করো এখানে আছে কি স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, অথবা তো এটা আরেকটা আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। n সংখ্যক তুমি যখন এইভাবে সেম আকারে লিখবে যে 1 2 3 4 5, এর লাস্ট পদ থেকে আবার খেয়াল করো লাস্ট পদ থেকে কিভাবে আসবে n, মানে হচ্ছে n তম পদ n, তার মানে এর আগেরটা হচ্ছে n-1, এর আগেরটা হচ্ছে n-2, তাই না, মানে একটা করে তো বাড়বে। তো এখানেও তুমি পাবা কি n ইন্টু n+1/2 পাবা, বুঝতে পারছো। এ হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে কি n ইন্টু n+1/2। আবার হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা হচ্ছে কি যেমন 1 3 4 5 7 11, এভাবে যদি স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যা থাকে তখন n স্কয়ার মানে হচ্ছে তম সংখ্যা n এর মান বের করবা, তার উপর স্কয়ার করবা, তারপর কি কি পাবা বিজোড় সংখ্যা সমষ্টি সূত্র। আবার জোড় সংখ্যা কি শুধু কি n ইন্টু n+1। এই হচ্ছে আমাদের এই অধ্যায় মানে সমান্তর দ্বারা 13.1 এর সমান্তর দ্বারা 13.1 এর সূত্রবিদ্যা নিয়ে আলোচনা। এই হচ্ছে আমাদের সব সূত্রের
ব্যাখ্যা। এখন আমরা কি করব, এই অধ্যায় ভিত্তিক যে বোর্ডের যে প্রশ্নগুলা, উদাহরণ, আবার অনুশীলনী, এগুলা করব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে।